আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওষুধ। মানে ওষুধ খাওয়ার যে নিয়ম কানুন, আজকে আমরা সেগুলো জানবো এবং জানবো যে ওষুধ খেতে গিয়ে আমরা কত রকম গন্ডগোল করি এবং সেই গন্ডগোলগুলো কি কি। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আপনাদেরও নিশ্চয়ই, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওষুধ নিয়ে তো আমরা এর আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে থাকবে যে মোস্ট কমন মিস্টেক কি করে মানুষ ওষুধ খাওয়ার ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে যে মিস্টেক গুলো করে তার মধ্যে অনেকগুলো কমন আছে। তার হ্যাঁ, মধ্যে সবচেয়ে যেটা বলতে হয় যে হ্যাঁ, খাবার আগে ওষুধ খেতে ভুলে যাওয়া। হ্যাঁ, এটা ভীষণ কমন। খাবার আগের একটা ওষুধ, হ্যাঁ, সেটা খেতে ভুলে যাওয়া, ঠিক খেতে বসে মনে পড়বে এই ওষুধটা আবার খাবার আগে খাওয়া হলো না। হ্যাঁ, হ্যাঁ, তখন ব্যাস একটা বিভ্রান্তি তৈরি হয় যে ওষুধটা খাবো কি হ্যাঁ, খাবো না, হ্যাঁ, যে খাবার আগের ওষুধটা আমার যে খাওয়া হলো না হুম, এটা খাবো কি না। এই প্রশ্নের উত্তরটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আর একটা খুব ইম্পর্টেন্ট মিস্টেক হয় যে থাইরয়েডের ওষুধ খেতে হুম, হুম, সকালবেলা ঘুম থেকে হুম, উঠে হুম, এমন একটা সময় থাইরয়েডের ওষুধ খাচ্ছি, আমাকে হুম, খেতেই হবে, আমার বেরোনো আছে, হুম, আমার এই 40 মিনিট গ্যাপ হুম, আর থাকে না। হুম, ফলে এগুলো, এই মিস্টেক গুলোকে আপনি রেকটিফাই করে ফেলতে পারেন। প্রথম কথা বলি যে খাওয়ার আগে আপনি যে ওষুধটা খেতে ভুলে গেলেন, হুম। এটা যখনই মনে পড়বে তখন খেয়ে নিতে হবে। কিছুটা হয়তো কম কাজ করবে কিন্তু ওষুধটা তো মিস হলো না। মানে ধরুন আমি খেতে বসছি, দুগাল খাওয়া হয়ে গেছে, আর সেই সময় আমি খেয়ে নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই খেয়ে নিতে হবে, আচ্ছা, নাহলে ওষুধটা তো মিস হয়ে যাবে টাইমটা। আচ্ছা। আবার কিংবা এরম হলো যে আমি খেয়ে নিয়েছি সকালের খাবার, দুপুরের খাবারের আগে আমার মনে পড়েছে, তখন খেয়ে নিতে মানে হবে, যখন আপনার মনে পড়বে তখনই তখন খেতে খেয়ে নিতে হবে। হবে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে নেক্সট ডোজটা হুম, ওষুধের খুব কাছাকাছি না হয়ে যায়, হুম, তাতে টক্সিসিটি হতে পারে। মনে করুন আপনার ওষুধটাকে একবারই খেতে হয় দিনে ব্রেকফাস্টের আগে, হুম, একটা ওষুধ দেওয়া আছে, হুম, সেটা আপনার মনে পড়লো রাত্রিবেলাতে, হুম, পরের ডোজটা তো কিছুক্ষণ পরেই খাবার, তখন স্কিপ করে দেওয়া। হুম, রাত্রি 12টায় মনে পড়লো, হুম। তখন স্কিপ করে যাওয়া। আদারওয়াইজ যদি যেহেতু সন্ধ্যে, ডোজের গ্যাপটা কমে যাচ্ছে, কারণ আপনি রাতে খাচ্ছেন আবার যদি সকালে খান তাহলে গ্যাপটা গ্যাপটা অনেকটা কমে কমে। যাবে। আর যদি মোটামুটি সন্ধ্যে 6টা 7টার মধ্যে মনে পড়ে তখন খেয়ে নেওয়া, হুম, এটা একটা হুম, হুম, সলিউশন। হুম, হুম, আর সেকেন্ড যেটা থাইরয়েডের ওষুধ নিয়ে আমি বলছিলাম, সেটা থাইরয়েডের ওষুধটা আপনাকে ওইভাবেই প্ল্যান করতে হবে। তার জন্য আমাদের হাতে এখন হুম, অস্ত্র আছে, হুম, মোবাইল। হুম, হুম, সে মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করে দিতে হবে। আপনার যদি বাড়ি থেকে বেরোনো থাকে 8টায়, হুম, তাহলে আপনাকে ঘুম থেকে 6টা 45-এ উঠতে হবে। 8টায় আপনার বাড়ি থেকে বেরোনো, হুম, তাহলে আপনি 7:30টায় উঠলে থাইরয়েডের ওষুধ হুম, খেয়ে, হুম, হুম, চান করে, খাবার খেয়ে বেরোনোর টাইম হুম, আপনি হুম, ম্যানেজ করতে পারবেন হুম, না। হুম, আর একটা উপায় আছে, হুম, যারা মনে করুন যে সকালবেলা নাইট ডিউটি করেন বা সকালবেলা ঘুমোতে হুম, 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 হয় বা হুম, অন্য হুম, কোনো হুম, কারণে ওষুধ মিস হয়ে যাবে, হুম। তারা ডিনারের 4 ঘন্টা পরে ওষুধ খেয়ে নিতে পারেন। আচ্ছা। অনেকে নাইটে ডিউটি করেন হুম, না, হুম, ডিনার খাচ্ছেন 10টায় কিন্তু কাজ হুম, করছেন ভোর হুম, 4টে অবধি, হুম, হুম। তিনি রাত্রি 2টো 2:30 নাগাদ থাইরয়েডের ওষুধ খেয়ে নিতে পারেন কিন্তু অল্প জল দিয়ে। আচ্ছা। তারপরে 40-45 মিনিট খাবার বা জল কিছু খেলেন না, ফলে তার আড়াইটা মিস হবে না। আড়াইটার সময় খাওয়ার পরে আমার মনে হয় না আর কেউ খাবে আর কি, হ্যাঁ, মানে মনে হয় মানে এটা একটা ইজি ওয়ে হয়ে গেল যে আমার সকালবেলা আমার ঘুম ভাঙতে দেরি হবে বা সকালে হ্যাঁ, আমার রাশ থাকবে, আমি এইটা মেনটেন করতে পারবো এক্স্যাক্টলি। না, আমি রাত্রেবেলা খাবো, খাওয়ার 4 ঘন্টা পরে খাবো। ততক্ষণে স্টমাক খালি খানিকটা খালি হয়ে খালি যাবে। হয়ে যাবে, মূল কথা হচ্ছে আপনাকে খালি খালি পেটে পেটে খেতে হবে, মানে খালি খালি হ্যাঁ, পেট মানে হ্যাঁ, ইন্টেস্টিন খালি হ্যাঁ, না, স্টমাকটা হ্যাঁ, খালি, হ্যাঁ, পাকস্থলী খালি। পাকস্থলীটা আর খালি। পাকস্থলীতে এমটিং টাইম মোটামুটি 4 ঘন্টা, হ্যাঁ। 4 ঘন্টায় পাকস্থলী খাবারটা নেমে যায়। যদি না কিছু খুব ফ্যাটি মিল হুম, বা হুম, হেভি হুম, মিল বা হুম, প্রচুর মাংস টাংস খাওয়া হয়, হুম, তাহলে কিন্তু 6-7 হুম, ঘন্টা লাগে হুম, খালি হতে। হুম, তাহলে মোটামুটি থাইরয়েড ওষুধটা খাওয়া যেতে পারে। এইটা হচ্ছে কমন মিস্টেক। আর একটা মিস্টেক হচ্ছে আমাদের যেটা খুব কমনলি হয়, সেটা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক খাবার কথা। হুম, অ্যান্টিবায়োটিক আমাদের খাবার কথা হচ্ছে দিনে 2টো করে, হুম, আমি ভুলে গিয়ে দিনে একটা করে খাচ্ছি। হুম। 5 দিনের তারপর ডাক্তারবাবুকে ফোন করে বলেন, ডাক্তারবাবু আমার তো কিছুই কমলো না, হ্যাঁ, কি এমন মানে ওষুধ দিলেন। মানে আমরা দেখেছি আরো একটা জিনিস যে এটা হয়তো 600 mg বা এরকম কিছু একটা সংখ্যা লেখা রয়েছে, তো ডাক্তারবাবু এত কড়া ওষুধ দিয়েছে আমার তো শরীর কষে যাবে, তো সেই ভেবে অনেকে ওই 3টের জায়গায় 2টো খান বা 2টোর এক্স্যাক্টলি। জায়গায় একটা খান, যেটা হ্যাঁ, করা যাবে না। হ্যাঁ। আচ্ছা। আপনাকে একটা আমি উদাহরণ দিই। হুম, হুম, আমরা যে কোয়ামক্সিক্ল্যাব খাই, হুম, হুম, অনেক হুম, সময় হুম, খাই না হুম, স্কিন হুম, হুম, ইনফেকশনে বা হুম, গলায় হুম, কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়াল হুম, 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 ইনফেকশনের হুম, ওষুধ এটা। হুম, তো সেটা তো হুম, দিনে 3টে হুম, করে খেতে হয়, হুম, 5 দিন অথবা 7 দিন। হুম, এর চেয়ে
অনেক দামি এবং পাওয়ারফুল ওষুধ আছে ফ্যারোপেনেম বলে, হুম। সেটা কিন্তু 200 পাওয়ারের হয়। আচ্ছা, ফলে পাওয়ার মানে দিয়ে ওই সংখ্যাটা বিচার করে কোনো আপনি ইম্পর্টেন্স নেই, ওটা ডোজ। আচ্ছা। প্যারাসিটামল হুম ও তো খুব সাধারণ হুম ওষুধ, হুম ও হুম তো পাওয়ার হুম 650, হুম কমনলি আমরা অ্যাডাল্টরা হুম যেটা হুম খাই, হুম হুম হাজারও খাই অনেকে, কিন্তু 650 তো কি হুম। এমন পাওয়ার আছে? ফলে ওই যে সংখ্যাটা দিয়ে পাওয়ার বিচার্য নয়। ফলে ওষুধের পাওয়ার একটা সার্টিন আছে বটে, হুম। সেটা দিয়ে কড়া তা ওষুধ। সেটা ডাক্তারবাবুকে বুঝতে দিন, হ্যাঁ, আপনি আপনি অতটা মাথা লাগাবেন না, না। যে পেশেন্টকে হ্যাঁ বোঝাতে হবে যে সেটা হ্যাঁ ডাক্তারবাবুকেই, ডাক্তারবাবু হ্যাঁ ডিসাইড করেই দিচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু ডিসাইড করেছে মানে ডাক্তারবাবু নিজের বুদ্ধিতে ডিসাইড করছেন হ্যাঁ না। হ্যাঁ ডাক্তারবাবু যা পড়াশোনা করেছে, যা টেক্সট বুকে হুম, লেখা আছে, আর যা লিটারেচারে লেখা আছে, হুম, যা সায়েন্টিফিক রিসার্চে উঠে এসছে যে এই ডোজ দিলে ওষুধটা কাজ করবে, এর কম বেশি দিলে কাজ করবে না, সেটা ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখেছেন, সেটা আপনাকে ফলো করতে হবে। সেখানে আপনি যদি বুদ্ধি খাটান তাহলে রেজিস্ট্যান্স হবে। হুম, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার মধ্যে এমন গ্রো করেছে, খুব সাধারণ ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সর্দি কাশি, ব্যাকটেরিয়া, এই ক্লেপশিয়ালা নিউমোনি, আপনি দেখবেন যদি কালচার রিপোর্ট আছে সব নেগেটিভ কালচারে, তো সেন্সিটিভ আছে পলিমিক্সিন বি, কোলিস্টিন, এগুলোতে। দিস আর ভেরি হায়ার অ্যান্টিবায়োটিক, যেগুলো বাড়িতে দিতে পারবেন না, আপনাকে ইন্টারভেনাস চ্যানেল করে স্যালাইনের মাধ্যমে ইনজেকশন পুশ করতে হবে। কারণ আমরাই দায়ী। আমরা ডাক্তারবাবু লিখেছে ওষুধ যে এই ট্যাবলেটটা দিনে 3 বার 7 দিন খেতে, আমার মনে হয়েছে ধুর, আমার তো মনে হয় অত অত কিছু হয়নি, দিনে একটা করে 5 দিন খাই। বলে ওই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে নিজের রেজিস্ট্যান্স তৈরি করেছে, ওই ব্যাকটেরিয়াটাকে ওই অ্যান্টিবায়োটিকটা মারতে পারবে না। এরকম অনেক ওই ব্যাকটেরিয়াটা এরকম ঘুরে ঘুরে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে সেইভাবে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। কিছু জেনেটিক মিউটেশন আছে, সেটা আমি মানছি ব্যাকটেরিয়া, কিন্তু এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মানে এক্সেস ব্যবহার, তার ইমপ্রপার ডোজেস, তার ইমপ্রপার ডিউরেশন অফ টেকিং অ্যান্টিবায়োটিক, সবগুলো এত বাজেভাবে আমরা হ্যান্ডেল করেছি, তার জন্য অ্যান্টিবায়োটিকগুলো এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ব্যাকটেরিয়াগুলো একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, তার একটা মজা পেয়ে গেছে, জানে এ বাবা তো যা ইচ্ছা করে ইউজ করেছে, আমি সে মতো প্রতিরোধ তৈরি করি। অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো বিটা ল্যাকটামেজ প্রডিউস করে, মানে বিটা ল্যাকটাম যে রিং আছে সেগুলোকে নষ্ট করে দেয় অ্যান্টিবায়োটিকের। ফলে রেজিস্ট্যান্স তো ভুরি ভুরি। এবার আজকাল খুব সাধারণ একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে একজন ডায়াবেটিকের, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, ডাক্তারবাবু বাড়িতে ওষুধ দিয়েছে, কাজ করেনি, পরে কালচার সেন্সিটিভ দেখা গেল যে সব রেজিস্ট্যান্স, ততক্ষণে পেশেন্টের ব্লাডের মধ্যে ইনফেকশন ঢুকে সেপ্টিসিমিয়া ডেভেলপ করেছে, সে আইসিইউতে যাচ্ছে। কিন্তু আমরা যদি শুরু থেকে এটাকে হ্যান্ডেল করি এবং শুরু থেকে আমরা যদি এটাকে ঠিক করে মেনটেন করি, এটা একটা বড় একটা আমাদের গভর্নেন্সেরও দরকার আছে। আমাদের সরকার বা আমাদের যারা রেগুলেটরি অথরিটিস আছেন তাদেরও ব্যাপারটা দেখতে হবে যে অ্যান্টিবায়োটিক লোকে গিয়ে দোকান থেকে কেন কিনে খাবে, এটা প্রপার প্রেসক্রিপশন থাকতে হবে। আমি গেলাম, আমার দাদা যেটা আমার গলায় একটু, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে হ্যাঁ, আছে, মানে একদম সেখানে আপনি যে কোনো ওষুধ আপনি চাইলেই আপনি না। পাবেন না। এবার সর্দি কাশি হলো, ওষুধের দোকানে গিয়ে বললাম দাদা দেখুন তো গলাটা এরকম খিচখিচ করছে, 4টে অ্যান্টিবায়োটিক দিন তো। সে একটা কোনো একটা ওষুধের থেকে 2টো অ্যান্টিবায়োটিক, আজকে সকালে একটা খাবেন, কালকে একটা খাবেন, হয়ে গেল, রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা তো গেল মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা। আরেকটা যেটা ভীষণ কমন, যে ধরুন আমার জ্বর হয়েছিল, তো আমার ভাই কি করলেন বা আমার বাড়ির একজন কি করলেন বা আমার বন্ধু কি করলেন, কই দে তো তোর প্রেসক্রিপশনটা দে তো, আমারও তো ওই একই জিনিস হয়েছে, জ্বর সর্দি গা হাত পা ব্যথা বা পেচ্ছাপে জ্বালা বা যে কোনো একটা কমন সিমটমস তার মধ্যে রয়েছে, দে তো আমি খেয়ে দেখি সেটাতে কি দাঁড়ায়। এই যে ব্যাপারটা, মানে হ্যাঁ, অন্যের প্রেসক্রিপশন দেখে আমি নিজে ওষুধ খাচ্ছি, বা বহু মানুষ আছেন এই জিনিসটা করেন না, আমরা জানি হ্যাঁ, এটা। এটা তো এটা কতটা মানে ক্ষতিকর? এটা কিছুদিন আগেই আমার এক খুব পরিচিত পেশেন্টের বাড়িতে হয়েছে। তো বাবার হয়েছিল সর্দি কাশি, তো এসেছিলেন, আমি যা সর্দি কাশি যা ট্রিটমেন্ট দেওয়া সেটা আমি দিয়েছি। তো 7 দিনে ঠিক হয়ে গেছে। ছেলেরও জ্বর এসছে, ভেবেছে বাবার কাছ থেকে ইনফেকশন হয়েছে, আচ্ছা। তো সেম ওষুধ খেয়েছে, কমেনি। 7 দিন পরে 7 দিন পরে গায়ে র্যাশ ট্যাশ নিয়ে আমার কাছে এসছে, তো ডেঙ্গু পজিটিভ। তো ততক্ষণে প্লেটলেট কাউন্ট অনেক নেমেছে, এবং তার সাথে জানে না তার ডেঙ্গু হয়েছে, এবং সে বাবার যা ওষুধ সেগুলো সব খেয়েছে। তাকে আমি বললাম যে দেখো খুব সিরিয়াস কিছু হয়নি, পরে রিকভার করে যায় বাড়িতে। তবে আমি বোঝালাম, দেখো সব জ্বর একই রকম না, বাবার সর্দি, তোমার মাথায় স্ট্রাইক করা উচিত ছিল, দেখো বাবার সর্দি কাশি ছিল, তার জন্য বাবাকে সর্দি কাশি ট্রিটমেন্ট করতে দেওয়া হয়েছে, কোনো
টেস্ট করতে দিইনি। কিন্তু তুমি দেখো তোমার কিন্তু সর্দি কাশি ছিল না, শুধু জ্বর ছিল, তোমার র্যাশেস এসছে 3-4 দিন পর থেকে, তারপরে তুমি বাড়িতে সর্দি কাশির ওষুধ খেয়েছো। তুমি দেখো তাহলে তোমার তো মিস্টেক হয়েছে। ও ব্যাপারটা বুঝেছে যেটা ভয়ানক একটা বিপদ হয়ে গেছে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি আমাদের, যে বাড়ির কারো প্রেসক্রিপশন দেখে সে ওষুধ না খেয়ে, আপনার যদি জ্বর হয় বাড়িতে প্লেন প্যারাসিটামল খান, যদি কোনো কমপ্লিকেশন না থাকে 2-3 দিন খান, যদি না কমে ডাক্তারের কাছে আসুন, কারো প্রেসক্রিপশন দেখে আপনি ওষুধ খাবেন না। আরো একটা জিনিস যেটা হচ্ছে যে আমি ধরুন একটা ওষুধ সকালে আমাকে খেতে বলা হয়েছিল, বিকেলে একটা খেতে বলা হয়েছিল, সকালেরটা আমি খেতে ভুলে গেছি, আমি বিকেলে কি করলাম একই সঙ্গে দুটো ওষুধ খেলাম, এটা কতখানি ঠিক? এটা খুব জাস্টিফাইড বলবো না। মনে করুন আপনি কোনো একটা ব্লাড প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন, তাহলে সকালে একটা ডোজ আছে, বিকেলের একটা ডোজ আছে, ব্যালেন্স করে দেওয়া আছে, একসঙ্গে দুটো খেয়ে নিলেন। হতে পারে আপনার হাইপারটেনশন হতে পারে, একসঙ্গে দুটো ওষুধ পড়ে যাচ্ছে। যদিও আজকাল ব্লাড প্রেশারের ওষুধগুলো 24 ঘন্টা কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেন্ডেড রিলিজ ওষুধ থাকে, তাও কিছু কিছু ওষুধ তো যেরকম থাকে ইনস্ট্যান্ট রিলিজ বা ইমিডিয়েট রিলিজ, সেগুলো ক্ষেত্রে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার ফল করতে পারে। সিমিলারলি এরকম অনেক ওষুধ আছে, মানে প্যারাসিটামল আপনি সকালে একটা, দুপুরে একটা, রাত্রে দেওয়া আছে, আপনি কি একসঙ্গে ভুলে গেছেন বলে 3টে ওষুধ একসঙ্গে খেয়ে নেবেন? তাহলে আপনার টেম্পারেচার একদম মানে সাংঘাতিক ভাবে ফল করবে, ফল করতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে, তার টক্সিসিটি হতে পারে ওষুধে। বা আপনার একটা অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকটা দুবেলা দুটো দেওয়া আছে, একসঙ্গে যদি দুটো খেয়ে নেন তাহলে গা গুলাতে পারে, নসিয়া, ভমিটিং, যে সাইড এফেক্ট গুলো ছিল সেগুলো আরো পোটেনশিয়েটেড হতে পারে, সেগুলো আরো বেশি করে হতে পারে। আমার মনে হয় যে ওষুধটা যেভাবে দেওয়া আছে, মোবাইলে অ্যালার্ম সেট করে রাখুন, সেভাবে খান, মাথায় রাখুন ওষুধ খেতে হবে, ভুলে গেলে চলবে না, খামখেয়ালিপনা করলে হবে না ওষুধ খাওয়ার সময়। একটু একটু ডিসিপ্লিনড হতে হবে, একটু ডিসিপ্লিন না হলে ওষুধগুলো তো কাজ করবে না। আপনার তো চিকিৎসার জন্য খরচ করছেন, আপনাকে একটু সচেতন সতর্ক থাকতেই হবে, না হলে মুশকিল আছে। নাহলে তো আপনি পয়সা খরচা করে ওষুধ কিনছেন, সেগুলো ঠিকঠাক না কাজ করলে তো মুশকিল। আরো একটা বিষয়, সেটা হচ্ছে ধরুন একজন পেশেন্ট ডাক্তারবাবুর কাছে গেলেন এবং সেখানে 7-8টা ওষুধ লেখা আছে এবং দেখা গেল সকালে 3টে, বিকেলে 3টে, দুপুরে 2টো এরকম লেখা আছে। এবার এই যে সকালের যে 3টে ওষুধ অনেকে একসঙ্গেই খেয়ে নেন, 3টে ওষুধ দেওয়া আছে, 3টে ওষুধই একসঙ্গে হাতে নিয়ে জলে, কমন প্র্যাকটিস। হ্যাঁ, এটা কতখানি ঠিক? হ্যাঁ, কিছু কিছু ওষুধ আছে যেগুলো খাবার পরে খাবার কথা, আর কিছু কিছু ওষুধ খাবার আগে খাবার কথা। ফলে 3টেই খাবার আগে খেয়ে নিলে হবে না, বা 3টেই খাবার পরে খেয়ে নিলে হবে না। কিন্তু মনে করুন কোনো ওষুধ যদি মানে খাবার পরেই থাকে বা খাবার আগেই থাকে, আপনি 3টে ওষুধ একসাথে খেতেই পারেন। শুধু থাইরয়েডের ওষুধের সঙ্গে আমি বলে রাখি অন্য ওষুধগুলো না খাওয়াই ভালো। যেমন আয়রন ট্যাবলেট, যেমন ক্যালসিয়াম, যেমন অ্যান্টিবায়োটিক, তাহলে থাইরয়েডের ওষুধের কার্যক্ষমতা কমে যায়, অ্যাবজর্পশন প্রপারলি হয় না। মনে করো আপনি ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ আছে বা কোলেস্টেরলের ওষুধ আছে, রাত্রে খাওয়া দাওয়ার পরে আছে, একসাথে খেয়ে নিতেই পারেন, কি যায় আসে, সময় বাঁচবে। ওষুধগুলো আলাদা আলাদা ভাবেই কাজ করে, এরকম না যে পেটের মধ্যে গেল ওষুধগুলো কেমিক্যাল রিঅ্যাকশন করে। বেস্ট উপায় হচ্ছে যে আপনি যখনই ডাক্তারবাবু দিচ্ছেন ওষুধগুলো, আপনি একবার জেনে নিলেন যে স্যার ডাক্তারবাবু আপনি এই 3টে ওষুধ আপনি আমাকে সকালে দিয়েছেন, আমি 3টে একসঙ্গে খেতে পারবো কিনা, এটাই মানে সিম্পল সলিউশন। আচ্ছা, আর একটা খুব কমন প্র্যাকটিস আমি দেখি, সেটা হচ্ছে যে ওষুধ গিলে খেতে কষ্ট হচ্ছে, তো অনেকে কি করেন, গুঁড়ো করে একটু জলে গুলে একটু কাপে দিয়ে সেটা খান, এটা কি ঠিক? এই যে কোএমক্সিগ্ল্যাব গ্রুপের ওষুধটা বলছিলাম, যেটা খুব কমনলি লোকেরা খান, সেই ওষুধ তার একটা নর্মাল ভেরিয়েশন আছে আর একটা এক্সটেন্ডেড রিলিজ ভেরিয়েশন আছে। আচ্ছা, এবার যদি এক্সটেন্ডেড রিলিজ ভেরিয়েশনটাকে আপনি গুঁড়ো করে খান, তাহলে ওর প্রপার্টিটা চলে যায়। আচ্ছা, তাহলে ওটা কার্যকারিতা কমে যাবে, ওর কার্যকারিতা কমে যাবে, বা টক্সিসিটি হতে পারে। আচ্ছা, মানে ওই ওষুধটা স্লো রিলিজ হতো। মনে করুন আপনাকে প্যারাসিটামল দেওয়া আছে 1000 মিলিগ্রাম, যার মধ্যে 300 মিলিগ্রাম ইমিডিয়েট রিলিজ হবে, বাকি 700 মিলিগ্রাম প্রত্যেক ঘন্টায় 100 করে 7 ঘন্টায় রিলিজ হবে। আপনি এরকম গুঁড়ো করে খেয়ে নিলেন, তাহলে 1000 মিলিগ্রামই একসাথে ব্লাডে ঢুকে যেতে পারে, সেটা ক্ষতি হতে পারে। ডাক্তারবাবুর কাছে জেনে নিতে হবে যে কোন ওষুধ গুঁড়ো করে খাওয়া যাবে কিনা। আজকাল ব্লাড প্রেশার বা পালস রেট কমানোর ওষুধ পাওয়া যায়, মেটোপ্রোডোল সাকসিনেট, ওটা ওইভাবেই বানানো যাতে স্লো রিলিজ হয়, ক্রাশ করে খাবার কোনো মানে হয় না। কিছু ওষুধ আছে যেগুলোকে ভেঙে ক্রাশ করে খাওয়া যায়, সেটা আলাদা, সেটা ডাক্তারবাবুই বলতে পারবেন যিনি জানেন ওষুধের তৈরির পদ্ধতিটা। আবার মেটোপ্রোডোল টার্ট্রেট যেটা, সেটা ইমিডিয়েট রিলিজ, সেটা খেলে ক্রাশ করে খেলেও কোনো অসুবিধা নেই। ফলে এরকম অনেক ওষুধেরই ব্যাপার আছে। তবে ওষুধ গুঁড়ো করে আপনি পার্টিকুলার কোন ওষুধ খাওয়াতে পারবেন কিনা সেটা ডাক্তারবাবুর কাছে জেনে নিয়ে খাওয়ান, কারণ সব ওষুধ গুঁড়ো করে খাওয়ালে সেগুলোর কার্যকারিতা একই রকম থাকে না।
অনেকেই আছেন যে ওষুধ খাওয়ার সময় চা, কফি, ইভেন অ্যালকোহল পর্যন্ত ইউজ করেন খাওয়ার সময়। তো জল দিয়ে খাচ্ছি, ও আমি একটু চা দিয়ে খেলাম বা কফি দিয়ে খেলাম বা একটু অ্যালকোহল দিয়ে আমি খেলাম। তো এটা কতটা ঠিক? যদি জল দিয়ে খাচ্ছেন তো ঠিক আছে, হ্যাঁ। কফি দিয়ে খেলেন, কফির মধ্যে ক্যাফেইন থাকে যেটা আমাদের পালস রেট বাড়ায়। মনে করুন আপনি থিওফাইলিন গ্রুপের ওষুধ খাচ্ছেন বা সালবুটামল, সেটা পালস রেট বাড়ায়। কফির সঙ্গে খেলে পালস রেট বেশি বাড়তে পারে, অস্বস্তি হতে পারে, বুক ধড়ফড় করতে পারে। আবার অ্যালকোহল আমাদের লিভারের মেটাবলিজম গুলো কমিয়ে দেয়, ফলে আপনি যে একটা ওষুধ খেলেন সেটা লিভারে মেটাবলিজম হয়ে তো আমাদের ব্লাডে এসে কাজ করে, সেটা হলো না, ওষুধের কার্যক্ষমতা কমে যেতে পারে। অথবা ওই ওষুধটা ইনহিবিটেড না হওয়ার জন্য বেশি কাজ করতে পারে, কিছু কিছু ওষুধ আছে। সুতরাং অ্যালকোহল দিয়ে ওষুধ খাওয়াটা অত্যন্ত বাজে একটা পদ্ধতি, একটা খুব বাজে একটা আইডিয়া, সেটা অ্যাভয়েড করা উচিত। ফ্রুট জুস দিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা, ফ্রুট জুস দিয়ে খাওয়া যেতে পারে। খাওয়া যেতে পারে, কিছু কিছু ওষুধ যদি তেতো লাগে মুখে খাওয়ার সময় বিটার টেস্ট হয়। আর কফি দিয়ে ওষুধ না খাওয়াই ভালো। দুধ দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু অনেক ওষুধ দুধে ক্যালসিয়াম থাকে, চিলেটিং এজেন্ট থাকে, সেটাতে কাজ করে না। তবে যদি বেস্ট মেথড বলেন কোনো ওষুধ খাবার, তাহলে জল দিয়েই খাওয়া উচিত। আজকাল কিছু কিছু ওষুধ আছে মাউথ ডিসলভিং, জলও লাগে না, মুখে দেবেন গুলে যাবে। যেমন মন্টেলুকাস বিলাস্টিন এই গ্রুপের একটা ওষুধ আছে যেটা মাউথ ডিসলভিং। অ্যাংজাইটির একটা ওষুধ আছে বেনজোডাইজিপিন গ্রুপের, সেটা মাউথ ডিসলভিং ফর্মে পাওয়া যায়। আমরা যে খাই যে অনেক সময় যে নাইট্রেট খাই হার্টের প্রবলেমের জন্য জিভের তলায় দিয়ে, সেটাও তো আমাদের মাউথ ডিসলভিং। সেটা জিভের তলায় আর জিভের উপরে, মানে এটার মানে যদি আমি জিভের নিচে অনেক বেশি ব্লাড ভেসেলস আছে। আচ্ছা আচ্ছা, যে কারণে তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে, ব্লাডে চলে যাবে, সেজন্য মানে এটাও একটা খাবার, ওষুধ খাওয়ার পদ্ধতি, মানে যেটা জিভের তলায় দিয়ে খেতে বলেছে তাহলে জিভের তলাতেই খেতে হবে। আচ্ছা, জিভের উপরে দিলে সেটা আবার প্রপারলি কাজ করবে না, বা যতটা কাজ করার দরকার ততটা কাজ করবে না। আরেকটা জিনিস, আমরা যে লিকুইড ফর্মে যে ওষুধগুলো পাওয়া যায় সেটাতে লেখা থাকে অনেক সময় শেক ওয়েল বিফোর ইউজ। তো আমরা অনেক সময় আমাদের যারা গ্রামগঞ্জে যারা মানুষ থাকে, তো তারা হয়তো পড়তে পারেন না বা কি লেখা আছে জানেন না। তো যদি আমরা ওই না ঝাঁকিয়েই যদি আমি ওষুধটা খাই, তাতে আমার কি সমস্যা হবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা নিয়ে আমার একটা জোকসও মনে পড়ে গেছে। সেটা যে ওষুধ খাইয়ে দিয়েছে, ডাক্তার বলেছে ওষুধে ঝাঁকিয়ে দিতে, ঝাঁকিয়ে তারপর ওষুধটা খাওয়াতে, ওষুধ ভুল করে খাইয়ে ফেলেছে বলে মানুষটাকে তুলে ঝাঁকিয়ে দিল। ব্যাপারটা আমি বলি, এই যে ওষুধগুলো, লিকুইড ওষুধগুলো থাকে, তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো নিচের দিকে চলে যায়, তৃতীয় যায় তো গ্র্যাভিটেশনের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তো আমি উপরের যে অংশটা, যে অংশটা ওষুধের মাত্রাটা কম, সেটা যদি আমি না ঝাঁকিয়ে খাওয়াই তাহলে ওষুধ ভালো করে কাজ করবে না। এবং মনে করুন আপনি ওটাই খাওয়াতে থাকছেন না ঝাঁকিয়ে, উপরের পোর্শনটা যে অংশ ওষুধ কম সেটা শেষ হয়ে গেল, নিচের এবার কনসেন্ট্রেটেড পোর্শনটা পড়ে আছে, এবার সেইটা যখন খাওয়ালে অনেক বেশি কাজ করলো, তার অনেক বেশি সাইড এফেক্ট হতে পারে, মানে প্রথমে কাজই করছে না। বিভিন্ন ঘনত্বের জিনিসপত্র থাকে, হ্যাঁ, এবং যেটা ভারী সেটা নিচে ছিটিয়ে পড়ে, এবং আপনি যদি সেটাই হয়তো ওষুধের মানে মূল কার্যকারিতা হয়তো ওখানেই লুকিয়ে আছে, আপনি সেটা খেলেন না, গলায় রয়ে গেল, যখন আপনি খাচ্ছেন ওটা তখন যতটুকু কাজ দরকার আপনার তার থেকে হয়তো বেশি আপনার শরীরে চলে গেল। এটা হতে পারে। খুব ইম্পর্টেন্ট যে ডাক্তারবাবু কি বলছেন সেটা শুনে নেওয়া। মানে ডাক্তারবাবুকে আমার অনেক প্রশ্ন করার অধিকার আছে, কারণ ডাক্তারবাবুকে আমি পে করছি, কিন্তু আমরা পেশেন্টরা ডাক্তারবাবু কি বলছেন সেটা অনেক সময় শোনার দিকে না নজর দিয়ে প্রশ্ন করার দিকে বেশি ব্যস্ত হয়ে পড়ি, অ্যাজ ইফ আমাদের প্রশ্ন করার অধিকার আছে এবং প্রশ্নগুলো আমাদের করতেই হবে। আমি অনেক পেশেন্টকে থামিয়ে বলি যে আপনি আমার কথাটা আগে শুনে নিন, কারণ আমি আপনার সঙ্গে যে কথাগুলো বলবো, যে 5টা 6টা 10টা লাইন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন, কারণ আমার এই 20 বছরের অভিজ্ঞতাতে সেই কথাগুলো আপনাকে বলবো। একদমই, আপনি আমাকে ইন্টারাপ্ট করলে আপনার লস, কারণ আপনি কথাগুলো শুনতে পাবেন না। সেইটা বরং উল্টো অভিযোগ আসে যে ডাক্তারবাবু তো আমার কথাই শুনলেন না। আমি সব পেশেন্টের কথা শুনি এবং সব প্রশ্নের না, আমি বলতে চাইছি পেশেন্টকেও এটা মাথায় রাখা উচিত, আমি ডাক্তারবাবুর সব কথা শুনলাম কিনা। হ্যাঁ, পেশেন্টেরও মাথায় রাখা উচিত যে ডাক্তারবাবু সব কথা শুনছে কিনা। আর এটাও ইম্পর্টেন্টলি আমি পেশেন্টদের যেটা এই প্রসঙ্গটা এলো, এটা আরেকটা কথা আমি বলে দিই, ডাক্তারবাবুকে যখন আপনারা দেখাতে যাচ্ছেন,
আপনারা না এই খামের মধ্যে রিপোর্টগুলো দয়া করে ঢুকে ডাক্তারবাবু চেম্বারে তার টেবিলের সামনে বসে খাম থেকে এক একটা করে রিপোর্ট বের করে সেটাকে আনফোল্ড করে ডাক্তারবাবুকে ওরকম করে দেবেন, তাতে সময় নষ্ট হয়, ডাক্তারবাবু ধৈর্য চলে যায়। তার জন্য অনেক পেশেন্ট তো অপেক্ষা করছে, প্রত্যেককে দেখতে হবে, না দেখলে তো বাকি পেশেন্টরা অপেক্ষা করছে, তাদের তো চিকিৎসার ব্যবস্থা করা যাবে না। আপনারা বাড়ি থেকে একদম প্রপারলি ডেট ওয়াইজ রিপোর্টগুলো প্রেসক্রিপশন সাজিয়ে নিয়ে এসে ডাক্তারবাবুকে দিন। ডাক্তারবাবুর রুমের মধ্যে ঢুকে খাম থেকে ইসিজি, খাম থেকে এক্স রে, ইউএসজি রিপোর্ট এইসব বার করে এক এক করে দেওয়ার থেকে একসঙ্গে যদি আপনি সুন্দর করে গুছিয়ে দেন, তাতে ডাক্তারবাবুর চিকিৎসা করতে অনেক সুবিধা হয়, সময়টাও আপনি পেয়ে যান না, সময়টা পেয়ে এবং ডাক্তারবাবু দেখতে সুবিধা হয়, মানে হাতাড়াতে হয় না যে আচ্ছা না। এটা 2024 সালের, এটা হ্যাঁ। 25 সালের, এটা আর 26 সালের, মানে কথার কথা আর আর কি। ইনভেরিয়েবলি পেশেন্টরা হ্যাঁ, ডাক্তারের সামনে যখন হ্যাঁ, আসেন একটা টেনশনে থাকেন, হ্যাঁ, হ্যাঁ। দুশ্চিন্তায় থাকেন, ইনভেরিয়েবলি ভুল জিনিসটাই করেন। সে আগের হয়তো কোনো রিপোর্ট বহু আগে রিপোর্ট বার করে দিচ্ছেন, রিসেন্ট রিপোর্ট খুঁজে পাচ্ছেন না, এই দেখো তোমার ব্যাগে আছে, এই দেখো তুমি তুমি ওখানে দেখো তো ওখানে রাখা আছে কিনা, এরকম করতে থাকেন। ফলে এটা দেখুন না, খুব ডিসঅর্গানাইজড হলে আপনার চিকিৎসাটা ভালো হবে না। ডাক্তারবাবুর একটা হিউম্যান বিং, তাদের সময়ের দাম আছে, অনেক লোক অপেক্ষা করছে, অনেকের অভিযোগ আছে ডাক্তাররা আজকাল কথা শুনতে চায় না, সেটা আমাদের ক্লিনিকে হয় না, হয়তো হতে পারে, কিন্তু সেটা 1%-এর বেশি হবে না, কারণ সেটা আমি এনশিওর করি, আমার টিম এনশিওর করে যে অ্যাডিকুয়েটলি তাদের অ্যাটেনশন দেওয়া হচ্ছে কিনা। আর ওষুধ খাওয়ার ব্যাপারটা, যেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা, ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে ক্লিয়ারলি লেখা থাকে, যেসব ডাক্তারবাবুরা হাতে লেখেন তাদের, অনেককে আজকাল আমরা দেখছি যে ক্যাপিটালে লিখছেন, ভালো করে লিখে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্লিনিকে কম্পিউটারাইজ প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, সেখানে ক্লিয়ারলি লেখা থাকে যে কখন কি ওষুধ খেতে হবে, পড়ে বুঝতে কোনো অসুবিধা হবে না। যেমন আমি লিখে দিই যে ভিটামিন ডি ওষুধটা সপ্তাহে একটা করে 8 সপ্তাহে 8টা খাবেন, বা 12 সপ্তাহে 12টা খাবেন। আমি কেন পড়বো না ওটা? ডাক্তারবাবুতে লেখার সময় বলেও দিচ্ছে সপ্তাহে, আমি এটা শুনছি না, আসলে আমার মনটা আছে অন্যদিকে, ডাক্তারবাবুকে কি প্রশ্ন করবো সেদিকে। আপনি লিখে নিয়ে আসুন প্রশ্নগুলো, তাহলে মনে করতে হয় না, ডাক্তারবাবু কথাগুলো শুনতে পাবেন। ইনভেরিয়েবলি কিছুদিন আগে আমার পেশেন্ট, সে 12 দিনে 12টা ভিটামিন ডির ক্যাপসুল খেয়ে নিয়ে আমাকে ফোন করছে, টক্সিসিটি হয়নি, বিপদ হয়নি, হতেও পারে, অথচ প্রেসক্রিপশনে লেখা, আমি যখন প্রেসক্রিপশন লিখি আমি মুখে বলতে থাকি যে ওষুধটা খাবেন, গুছিয়ে নিয়ে আসুন, অর্গানাইজড হন। ডাক্তারবাবুর ভুল ধরার থেকে আমরা সব কাজটা ঠিক করছি কিনা সেইটার দিকে আমরা যত্নশীল হই। ডাক্তারবাবু একজন হিউম্যান বিং, তার ভুল হতেই পারে, কিন্তু আমরা কি কি ভুল করছি বা সেই ভুলগুলো রেকটিফিকেশনের জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি সেটা আগে দেখা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় বলে আমার মনে হয়। আরো একটা জিনিস, খুব কমন কতগুলো ওষুধ আছে, আপনি ক্যালসিয়াম ভিটামিন ডির কথা বললেন, তো সেই জন্যই আমার মনে পড়লো, সেটা হচ্ছে বহু ওষুধ আছে, যেমন ক্যালসিয়ামের ওষুধ, আয়রনের ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে। এই যে ওষুধগুলো আমরা যে কিনে খাই এবং এরা দীর্ঘদিন ধরে খাই, মানে আমি কোনো ডাক্তারবাবুকে দেখালাম না, আমি ওষুধের দোকানে গেলাম, আমার মনে হলো যে আমার একটা ভিটামিনের দরকার, আমি ভিটামিনের ওষুধ কিনলাম, সিরাপ কিনলাম, আমি ক্যালসিয়ামের ট্যাবলেট কিনলাম, আমি আয়রনের ট্যাবলেট কিনলাম, এবং এটা আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। এটা কতটা বিপজ্জনক? প্রথম কথা, আমার এই গ্যাসের ওষুধ খাওয়া নিয়ে বক্তব্য, যে আমি অনেক ভিডিওতে বলি নেশার মতো, যে আমার গ্যাসের ওষুধের প্রয়োজন নেই, তাই আমি খেয়ে যাচ্ছি, কারণ সারাদিন আমি সবকিছু খেতে পারবো, মদ খেতে পারবো, তার প্রোটেকশন, ওটা অ্যাজ ইফ তার প্রোটেকশন। অনেক পেশেন্টের এই যে ক্যালসিয়াম ওষুধ তাদের প্রয়োজন নেই, 40 বছর পেরিয়ে গেছে কোনো মহিলা, ও অমুক মহিলাকে অমুক ডাক্তার একটা ক্যালসিয়ামের বড়ি দিয়েছেন, তাই আমি এটা ক্যালসিয়ামের বড়ি খাবো, কিনে খেতে আরম্ভ করেন, দোকানে কিনতে পাওয়া যায় ওভার দ্য কাউন্টার, প্রয়োজন নেই। তাতে কিডনি স্টোন হতে পারে, কার্ডিয়াক করোনারি ক্যালসিফিকেশন হতে পারে হার্টের আর্টারির মধ্যে, আমরা জানি না, আমরা খেতে থাকি। আমাকে আজকে সকালে একজন পেশেন্ট বলেছেন, একদম টাটকা ঘটনা, সেটা হচ্ছে ডাক্তারবাবু আমার দুর্বল লাগছে, একটা রক্ত হওয়ার ওষুধ লিখে দেবেন। তার জিভ দেখলাম, চোখ টেনে দেখলাম, কোনো প্যালার নেই, মানে রক্তের অভাব অন্তত দেখে মনে হলো না, কিন্তু তার মনে হয়েছে বা তার ধারণা যে দুর্বলতার ওষুধের নাম রক্ত হওয়ার বড়ি। আবার অনেকে বলেন ডাক্তার একটা ভিটামিন লিখে দিন না, মানে প্রয়োজন নেই। অহেতুক ওষুধ খাওয়াটা আমাদের অভ্যেসের মধ্যে আছে, অহেতুক ওষুধ স্কিপ করাটাও আমাদের অভ্যেসের মধ্যে আছে। ওষুধ খেতে খেতে প্রেসার ওষুধ 7 দিন খেলাম না, কেন? কেনা হয়নি বলে অজুহাত, স্ট্রোক হয়েছে, পেশেন্ট পেয়েছি আছে এরকম, আমার নিজেরই বেশ কয়েকজন আছেন যারা ওষুধ খাননি এবং স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমাদের আরেকটু ওষুধের ব্যাপারে সচেতন হতে হবে, একটু অর্গানাইজড হতে হবে। আমি বারবার যেটা বলি, ডিসিপ্লিন আর রেগুলারিটি, জীবনে এই দুটো থাকাটা ভীষণ জরুরি, নিজের ভালোর জন্য, নিজের চারপাশের সবার ভালোর জন্য। এটা তো গেল যারা না জানিয়ে খান। আরেক দল আছে যেটা হচ্ছে ডাক্তারবাবু লিখে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে 3 মাস খাবেন, বা অনেক সময় লেখা থাকে কন্টিনিউ,
এবং তারপরে নিশ্চয়ই লেখা থাকে যে 1 মাস পরে আসুন, 3 মাস পরে আসুন, তো তারা আর আসেন না, তারা ওইভাবেই ওষুধগুলো চালিয়ে যান। তো এরকম অনেক পেশেন্টকে দেখি যে মনে করুন আমি তাকে দেখেছি হয়তো 2018 সালে, হ্যাঁ, সে 24 সালে এসে বলছে আর আপনার এই ওষুধগুলো লেখা যেগুলো ছিল সেগুলোই খাচ্ছি। মাই গড, 6 বছর 6 বছর, কিন্তু মাঝখানে আমি যেগুলো করিনি সেগুলো হচ্ছে আমরা কিডনি ফাংশন টেস্ট করিনি, যেটা এবারে করে দেখলাম ক্রিয়াটিনিনটা ড্যামেজ হয়েছে, অথচ সেই ব্লাড প্রেশারের ওষুধ আমি কন্টিনিউ করছি যেগুলো কিডনি ডিসফাংশনে খাওয়া যায় না, বা সেই সুগারের ওষুধগুলো কন্টিনিউ করছি মেটফরমিন ইত্যাদি যেগুলো কিডনি ডিসফাংশনে আমাকে অ্যাভয়েড করা উচিত। এরকম প্রচুর দেখতে পাই। আবার মনে করুন আমি লেখা থাকে যে আমার প্রেসক্রিপশনে লেখা থাকে কন্টিনিউ টিল নেক্সট ভিজিট বলে লেখা থাকে, কন্টিনিউ টিল নেক্সট ভিজিট এটা লেখা থাকে, তারপর নিচে একটা ডেট দেওয়া থাকে। হঠাৎ করে আমার মনে হলো এই 2 মাসের জন্যই এই ওষুধগুলো ডাক্তারবাবু লিখেছেন, তারপরে আর খাবার দরকার নেই, প্রেসার সুগারের ওষুধ বন্ধ করে দিয়েছি। এটা এটা থাইরয়েডের ক্ষেত্রে খুব দেখা যায় যে থাইরয়েড ওষুধ খাচ্ছি, কন্ট্রোল হয়ে গেছে, আমার থাইরয়েড ঠিক হয়ে গেছে, আমি ওষুধ বন্ধ করে দাম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে ওষুধ খেতে খেতে টিএসএইচ একবার বাড়ি থেকে টেস্ট করে দেখলাম যে নরমাল হয়ে গেছে, আমার থাইরয়েড সেরে গেছে, বন্ধ করে দিলাম। পরে আরো বেশি মোটা হয়ে গিয়ে, আরো বেশি চুল উঠে গিয়ে, আরো বেশি ইরিটেটেড হয়ে গিয়ে, আরো বেশি ঘুমন্তি অবস্থায়, লেথার্জিক অবস্থায় ডাক্তারের কাছে এসে দেখলাম থাইরয়েড একদম অত্যন্ত বাজেভাবে আনকন্ট্রোল আছে। তখন নতুন করে আবার চিকিৎসা শুরু করতে হচ্ছে, এবং তার ক্ষতিটা হলো তার যে বডি ওয়েটটা বাড়লো, তার যে অন্যান্য হাইপোথাইরয়েডিজমের যে সাইড এফেক্ট গুলো হলো সেগুলো তা কন্ট্রোল করতে টাইম লাগবে। ফলে আমরা শর্টকাট খুঁজি, আমরা আসলে হার্ড ওয়ার্কটা সম্মান দিতে পারি না। না, আমি এই বিষয়ে আমি আরো একটা বিষয় আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আর্থসামাজিক অবস্থায় আমরা আছি, অনেক সময় ভাবি যে এইটা আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, আবার ডাক্তারকে আমাকে ফিস দিতে হবে, অথচ মানে আমি বলি আপনাকে যে আপনাকে একটা যে ডাক্তারের যে ফিস দিতে হবে তার থেকে অনেক বেশি টাকা আপনি শপিং মলে খরচা করে আসেন, যেটা আপনার দরকার নেই। আপনি বিভিন্ন রেস্তোরাঁতে যাচ্ছেন, আপনি মোবাইল ফোন পাল্টাচ্ছেন প্রত্যেক বছর বছর, এবং আরো বহু জিনিস আছে আপনি হয়তো আহ মানে কি বলবো, যেটা আপনার দরকার নেই সেটাও তার পিছনেও খরচা করছেন, এবং ভাবছেন না যে আমার আহ এটা আমার অতিরিক্ত খরচা হয়ে যাচ্ছে, অথচ ডাক্তারবাবুর কাছে আসতে গেলেই অনেকের কাছে মানে মনে হয় যে বাবা টাকা তো অনেক টাকা নিয়ে নেবে, 700 টাকা নিয়ে নেবে, 800 টাকা নিয়ে নেবে। তো আমার মনে হয় যে প্রত্যেকের মানে আমরা যত ভারতীয় আছি বা বাংলাদেশি আপনারা যারা দেখছেন, তো ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক হন, ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারবাবুরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু সকালে এবং বিকালে চেম্বারে বসেন। হ্যাঁ দেখুন, আপনি যদি মনে করেন যে না আমার এখানে আমাকে টাকা দিয়ে আসতে হবে বা আমার টাকা খরচা হয়ে যাবে, সেই ভয়ে আপনি এলেন না, আপনি যেমন তেমন করে আপনি ওষুধ খেলেন, বা আপনার কেমিস্ট শপ থেকে বা অমুক লোকের প্রেসক্রিপশন দেখে আপনি যদি ওষুধ খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু মনে রাখবেন একটা সময় এত টাকা আপনার বেরিয়ে যাবে যে যখন আর রিকভারি মানে আপনি চাইলেও আর রিকভারি করতে পারবেন না। তো আমাদের আজকের যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা আপনাদের সতর্ক করার জন্য, যে আপনাদের বোঝানোর জন্য যে ওষুধ খেতে গিয়ে আমরা কত রকম ভুল করি, যে ভুলগুলো আদতই আপনার শরীরের জন্য ভালো নয়। এটার জন্য আপনারা সতর্ক থাকুন, প্রয়োজনে চিকিৎসকের কাছে যান, শুনে নিন যে আপনি এই ওষুধটা কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না, বা এই ওষুধটা বন্ধ করতে হবে কি হবে না। আজ এই পর্যন্তই। এরপরও যদি আপনাদের ওষুধ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা জানতে চান, কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করি মোটামুটি উত্তর দেওয়ার। সব প্রশ্নের উত্তর হয়তো দেওয়া হয়ে ওঠে না, কারণ প্রত্যেক দিন কয়েক হাজার কমেন্ট আমাদের চ্যানেলে, আমাদের পেজে জমা পড়ে, তবে আমরা চেষ্টা করি তার যথাযথ উত্তর দেওয়ার। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর আলোচনা আমরা করে থাকি, যেগুলো মিস করবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।